নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। স্ক্রিপ্ট রাইটিং কোথাও গিয়ে আমার মনে হয় যে স্ক্রিপ্ট রাইটিং সেটা কিন্তু নেক্সট লেভেলে চলে যাচ্ছে। এই চ্যাট জিপিটির মাধ্যমে অনেক সহজ এবং সহজতর হয়ে উঠছে। কোডিং, কোনো কোড কম্পাইল হচ্ছে না, কোথায় ভুল হয়েছে তার জন্য বাইরে থেকে লোক দেখতে হতো, আগে থেকে বুঝতে হতো এক্সপার্ট দিয়ে, এখন বুঝতে হয় না। সেটা কিন্তু সফটওয়্যারে ফেলে নিমিশে বলতে পারি যে এই জায়গাটায় ভুল হয়েছে, এইভাবে কম্পাইল করতে হবে। সেটাকে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে হয় সেটাও লিখে দেওয়া যায়। কোথাও গিয়ে কিন্তু হাজার হাজার লাইনে যে কোড আমাদের বসে বসে লিখতে হতো সেটা কিন্তু নিমিশে লিখে ফেলা যায়। তার কিন্তু এখনো চ্যাট জিপিটি 100% সঠিকভাবে কোড লিখতে পারে না। কোথাও গিয়ে ভুলভাবে কোড আসে, কিন্তু সেই কোডটাকে ঠিক করে নেওয়া যায় আপনার এক্সপার্টিজের মাধ্যমে, কিন্তু সময়টা অনেক কম লাগে। এবং হয়তো একটা কাজ করতে যেখানে 100 জন কোডার লাগতো আজকে কিন্তু 5 জন লাগে। আজকে চ্যাট জিপিটির মতন একটা বড় প্রোগ্রাম লিখতে কেবলমাত্র 200 জন লেগেছে। আজ একটা মিথ্যে ছবি তৈরি করা যায়, সেটাকে নিয়ে প্রোপাগান্ডা করে যায়, সেটাকে নিয়ে পর্নোগ্রাফি তৈরি করে ফেলা যায়। কোথাও গিয়ে এটাকে ডাইরেক্টলি শ্রীকৃষ্ণের সাথে কথা বলতে ইচ্ছে করছে, মোহাম্মদের সাথে কথা বলতে ইচ্ছে করছে, চৈতন্য রামকৃষ্ণ বিবেকানন্দের সাথে কথা বলতে ইচ্ছে করছে। নিমেষে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আপনি তার কাছে চলে যেতে পারেন এবং সেখান থেকে উত্তর পেতে পারেন। অর্থাৎ কোথাও গিয়ে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি সত্যি হতে চলেছে। কোথাও গিয়ে আমি দেখবো যে আমাদের মতন কোনো একটা মানুষের সফটওয়্যার বা মুখোশ ছবি দিয়ে আমি একটা রোবট বানাচ্ছি যে ঠিক সেই রকম দেখতে। কোথাও গিয়ে আমার মনে হবে আমি একটা সি বিচে বসে আছি, একদম ভার্চুয়াল রিয়েলিটির মতন। আমি সেখান থেকে কিন্তু আমরা বেশি দূরে নেই। পৃথিবী কিন্তু দুভাগে ভাগ হতে চলেছে। একদল লোক এআই জানবে, এআই লেভারেজ করবে, এআই ইউজ করবে, তারা প্রগতির দিকে এগিয়ে যাবে। আরেক দল লোক এআই বিরোধিতা করবে, তারা কিন্তু পিছিয়ে পড়বে। অর্থাৎ আপনি কিন্তু চাইবেন আপনি মাইন্ডস্ট্রোলজির মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমে আপনি সেই প্রগতির দিকে এগিয়ে যান। এবং একটা জিনিস মাথায় রাখবেন, হতে পারে এখনো প্রশ্ন আসছে যে সৃষ্টি স্রষ্টাকে ছাড়িয়ে যাবে কিনা। হিউম্যান ব্রেন, সাবকনসিয়াস মাইন্ড, তার রহস্য, তার লজিক অনেক বেশি পাওয়ারফুল একটি চ্যাট জিপিটির থেকে। চ্যাট জিপিটি থেকে আমরা দৈনন্দিন জীবনে কি কি ইউজ করতে পারি, এটাকে আমি দুভাবে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে অফিসিয়াল ওয়ার্ক, আর একটা হচ্ছে পার্সোনাল বা মাইন্ডস্ট্রোলজি ওয়ার্ক। প্রথম ইউসেজ হচ্ছে ইমেল লেখা বা সিভি ফরম্যাট করা বা কোনো কন্ট্রাক্ট তৈরি করা। অর্থাৎ যে অফিসিয়াল কাজটা, অফিসিয়াল ডকুমেন্টেশনস, সেটা কিন্তু আমি নিমেষে চ্যাট জিপিটি দিয়ে করতে পারি। আপনারাও চেষ্টা করুন, আপনারাও পারেন। পিজুষ বললেন, যারা এই চ্যাট জিপিটি তৈরি করেছেন, আবার গুগল তৈরি করছে বার্ড দিয়ে, আবার মাইক্রোসফট আসছে, এরা সব লড়াই করবে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড নিয়ে। কোন ভার্চুয়াল ওয়ার্ল্ড? যেখানে মানুষ থাকবে না, যেখানে আমরা যা বলে দেবো ও সেটাকে নিজের মতো করে ডেভেলপ করবে সব ক্ষেত্রে। কিন্তু দেখা গেছে শেষ পর্যন্ত একটা না একটা কোথাও অ্যাপ্লিকেবল সেটেলমেন্ট হয়েছে। আমি মানুষের ওদের সঙ্গে একমত যে সব ক্ষেত্রে, সেই কন্টেন্ট রাইটিং হোক, লেখালেখি হোক, একটা কথা তো ঠিক যে একটা সময় আমরা হাতে লিখতাম। এই যে মানুষের ওদের বললেন যে গত শনিবার আমার যাওয়ার কথা ছিল সুলেখা। আমাদের ছোটবেলা সুলেখা, হাতে লেখা। এখন আমরা হাতে লিখি কতটুকু, সই টই করা ছাড়া, বা দু একটা কাউকে হয়তো বই গিফট করার সময় লিখছি, বাকিটা ট্যাবে বা কম্পিউটারে লিখছি, এবং সেখানে লেখাটা অনেক সহজ হয়ে গেছে। কিন্তু এটা মানে এই নয় যে আমার ভাবনাকে, আমার কল্পনাকে, আমার দৃষ্টিভঙ্গিকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। আশা করি আপনারা বাংলা বুঝতে পারছেন। মানে এখানে যারা আছেন তাদের মধ্যে আমার মনে হচ্ছে কয়েকজন বাঙালি নয় হয়তো থাকতে পারেন। তো আপনারা আশা করি বাংলা বুঝতে পারছেন যে আমরা যারা সাহিত্য চর্চা করি, যারা সৃজনশীলতার সঙ্গে যুক্ত, আমি এখানে দেখতে পাচ্ছি এরকম দুজনকে, দু তিনজন বলেছেন যারা পেছনেও দেখতে পাচ্ছি যারা সাহিত্য চর্চা করেন, এরকম আছেন বসে। আমি আমার বন্ধু মৌসুমীকে দেখতে পাচ্ছি যে এসছেন। ওই মৌসুমী, আরেকজন মৌসুমী তোমার পাশে বসে আছেন, তোমার থেকে বড় এবং আমার ছোটবেলার বন্ধু, নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্ক থেকে এসছেন মৌসুমী দত্তরা। ওরা একটা অদ্ভুত, এরা ও এই বাংলা আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম একটা চালায়, দীর্ঘদিন ধরে চালাচ্ছে, এবং সবচেয়ে প্রাচীন
জিন বলুন যাই বলুন চালাচ্ছে, কিন্তু এটা ঘটনা যে ও কিন্তু আমার কাছে লেখা চায়, ও চ্যাট জিপিটিকে দিয়ে লেখাগুলো ভর্তি করে দিতে পারবে না, এটা আমার 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 বা আপনার মানুষের ব্রেনের যে রহস্য, মগজের যে রহস্য, সেটা আজ পর্যন্ত কেউ ভেদ করতে পারে না। আমরা বলছি যে কত লক্ষ যে তার মধ্যে নিউরন রয়েছে, তার মধ্যে কত লক্ষ ভাবনা লুকিয়ে আছে, এমবেডেড হয়ে আছে, সেটা গুগল কি করলো? গুগল তো মানুষ তৈরি করেছে। এবার মানুষের উপরে কি চলে যাবে চ্যাট জিপিটি? মানুষের উপরে কি চলে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? আমি তো ছোটবেলায় এটাও পড়েছি যে সাইবর্গ এসছে, মানুষের মতো দেখতে, তার মধ্যে মানুষের ভালোবাসা আছে, সিম্প্যাথি আছে, এবং সে যখন একটা সময় ভুলে যাচ্ছে সে রোবট, সে মানুষের মতো বিহেভ করতে শুরু করছে। এটাও তো আমরা পড়েছি। তো এটা তো তাহলে তো আর কিছুই থাকবে না। তাহলে আমাকে আপনারা ডেকেছেন বই 2029 মানুষকে ছাড়িয়ে যাবে, যেটা প্রেডিকশন। হ্যাঁ, এটা 2029 আমি 90 সাল থেকে শুনছি, তুমি তখন হয়তো জন্মাওনি, তখন থেকে আমি শুনছি যে একটা সময় রোবট আসবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে তখন মানুষ সভ্যতাকে খেয়ে নেবে, মানুষকে তারাই করবে, মানুষ তাদের দাস হয়ে থাকবে, দাস হয়ে তাদের স্লেভ হয়ে তারা বাস করবে এই পৃথিবীতে, যেখানে তারা যা বলবে তাদের তাই শুনতে হবে। এটা আমাদের সায়েন্স ফিকশন রাইটাররা 90 সালের আগে, মানে 80-85, এবং এটা তো ঘটনা। সায়েন্স ফিকশন যেটা লেখা হয়, যেমন ধরো আপনার ছোটবেলায়, তোমরা এখন আর তো পড়ো না, ম্যানড্রেক পড়তাম, যেখানে 3 ডাইমেনশনাল কথা বলা হতো, সেই 3 ডাইমেনশন থেকে সে 4 ডাইমেনশন এসে গেছে। তো এটা তো ঘটনা যে মানুষ যেটা ভাবছে, মানুষ যেটা কল্পনা করছেন, লেখকরা যেটা কল্পনা করছেন, সেটা আগামী দিনে বাস্তব হচ্ছে। কিন্তু তার মানে লেখক যেটা বা ওরা যেটা ভাবছেন, মানে মানুষের উপরেই তারা দখল নিয়ে নেবে পৃথিবীর, তাহলে তো হাত পা ছড়িয়ে বসে থাকতে হবে। কিছু সমাজে কিছু দরকার নেই, লেখালেখি করতে হবে, চ্যাট জিপিটিকে দিয়ে দেবো, তারা বৌদিদের ওই বিশাল সাম্রাজ্য তারাই চালাবে, আর কাউকে দরকার নেই, কোনো ফ্যাকাল্টি দরকার নেই, আমাদের লেখালেখির দরকার নেই। এমনকি আন্তর্জাতিক পরীক্ষা হলে যেখানে 24 লক্ষ লোক আছে, তারাও আসবে না। কি করবে? বই দরকার কি? যে মৌসুমি ব্যানার্জিও একটা বই লিখবে, আজকে তার কভার উদ্বোধন হবে, কভারে তো দরকার নেই উদ্বোধন হওয়ার, ও তো চ্যাট জিপিটিকে দিয়ে লিখিয়ে দেবে, কারণ কোনো প্রয়োজন নেই। তো আমি এটা বিশ্বাস করি না। আমি বরং যেটা বিশ্বাস করি সেটা অনেকটাই ওনার কথা, যে একটা কোথাও না কোথাও সেটেলমেন্ট হবে। আমরা যারা লেখালেখি করি, হয়তো যেমন আমি এই চ্যাট জিপিটিটা শোনার পর থেকে খুব উৎসাহ নিয়ে তাকে কিছু ইনপুট দিলাম যে তুমি একটা ভালো করে ভূতের গল্প লিখে দাও, সে আবার লিখলো। হ্যাঁ, কিন্তু যেটা আমার হাসি লাগলো, যে আমাদের কল্পনার যে বিভিন্ন স্তর আছে, বলুন, তা ওদের বলছে যে এরপরে সেটা আরো ডেভেলপ করবে, তখন কি হবে জানি, এখন অব্দি খুব লিনিয়ার, মানে হচ্ছে আমাদের কল্পনার মধ্যে যে মাল্টি লেয়ার থাকে, বিভিন্ন যে স্তর থাকে, সেটা কিন্তু এখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দখল করতে পারেনি। আমরা যদি তাকে দিই, সে হয়তো কোনোদিন দখল করবে। আমার ভাবনার থেকেও আমাদের চৈতন্য বা শ্রীকৃষ্ণর সম্পর্কে যে লেখালেখি আছে, সেগুলোকে আরো অন্যরকম জায়গায় নিয়ে যাবে। কিন্তু এখনো অব্দি যে জায়গায় আছে, তাতে আমার মনে হচ্ছে যে এখনো খুব একটা ফ্ল্যাট, একটা লিনিয়ার স্ট্রেট। এবার যেটা ও বলছে ফ্ল্যাট, যেটা ছবি, আমি বললাম যে এই তুমি একটা কন্যাকুমারীতে পাথরের সামনে দাঁড়িয়ে আছেন বিবেকানন্দের ছবি করে দাও, তো একটা ছবি এনে দিই, তারপরে সেটাকে আরেকটু ইমপ্রুভ দিলাম, আরেকটু সুন্দর হলো, এবং আমরা যা বলছি ও করে দিচ্ছি, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু ওরা এখনো আমাদের দাস। জিপি, আমাদের যে চ্যাট জিপিটি বা জিপিটি বা এআই, এরা এখনো আমরা যা বলবো ওরা তাই করবে, আমাদের ঘাড়ের উপর এখন উঠতে পারেনি, এবং আমার দৃঢ় বিশ্বাস ওরা কোনোদিন ঘাড়ের উপর উঠতে পারবে না। এই অবধি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার না আপনার কথাগুলো শুনে আমার নিজের মনে অনেক প্রশ্ন আসছে, তো আমি আশা করছি অডিয়েন্সের থেকেও কিছু কিছু প্রশ্ন এই সময় আসা উচিত। এই তো, ভেরি গুড। আমার থ্যাংক ইউ, ভালো লাগলো যে মোটামুটি আমরা ছোটবেলা থেকে যেরকম পড়ে এসেছি সেই অনুযায়ী উনি কথা বলেছেন, এবং একটা কথা উনি যেটা বললেন বা এবং পিজুষ বাবু যেটা বললেন যে 2030-এ আমাদের ওপেনের দিকে চলে যাবে। তো আমার যেটা মনে হয় যে ইভলিউশনের যে তত্ত্ব যদি আমরা মানি, তাহলে হিউম্যান ইভলিউশনে দেখা গেছে যতই
যেরকম পরিস্থিতি পরিবেশ তৈরি হোক না কেন, হিউম্যান ব্রেন কিন্তু সেই অনুযায়ী নিজেকে ডেভেলপ করতে পারে। তো আমি এইটা বিশ্বাস রাখবো যে 2030-এ যেটা এখন চ্যাটজিপিটি এআই ভাবছে যে হিউম্যানটা এরকম থাকবে, মানুষের ব্রেন থাকবে, আই থিঙ্ক সেটা হবে না। মানুষের হিউম্যান ব্রেন আরো ডেভেলপ করবে। 2030-এ হিউম্যান ব্রেন যেখানে পৌঁছবে সেটা কিন্তু চ্যাটজিপিটি এখনো অব্দি প্রেডিক্ট করতে পারছে না। আমি বিশ্বাস করি এইটাতেই, এবং এই বিশ্বাসই আমার মনে হয় আমরা এগিয়ে যাবো। থ্যাংক ইউ। Thank you so much. Tough competition between human brain and ChatGPT. আপনার প্রশ্নটা ছিল যে আমরা চ্যাট জিপিটি বা এআই হিউম্যান ইমোশনসকে রিপ্লেস করতে পারে। রিপ্লেস করার জন্য তাকে বোঝার দরকার আপনার পাশে যিনি বসে আছেন বা আপনার সামনে যিনি বসে আছেন বা আপনার সাথে যার মানে আপনার পরিবারের যে লোকজন আছেন, আপনি কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে সেই ইমোশনগুলো একে অপরের যে প্রতিটি ইমোশনগুলো আমরা সবসময় বুঝি বা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি রিঅ্যাক্ট করি? So if we don't have that understanding even now, right, and it is about emotions, human feelings, human emotions, how would a system that is built by us be able to replace that? The one thing that is not going to get replaced is humans, and humans would be a factor of emotions, feelings. We are keeping up, the word is artificial intelligence. There is data, there is intelligence, and then there is wisdom. Wisdom is a human factor. Machines won't have wisdom. So যদি আমি knowledge আর data ব্যাপারে কথা বলি, anything that is a repeat activity, a machine will take over, whether we like it or not. No matter how fast we become, no matter how much our brain develops, a machine will outgrow that because of exponential growth. Repeat activity, machines take over, right? But when it comes to emotions, feelings, there is no replacement of a life. The point is life. So there is no, I don't believe there is a replacement. One in Hyderabad and one in Bangalore. One restaurant is run only by robots. The second restaurant is run by specially abled people. We would definitely be excited to go to the first restaurant, but we would be touched and we would be feeling the thought processes, the feel which we get from those specially abled people. So I think, for me, it cannot actually overpower human mind. Why it can't? I disagree with the statement. এটা মানুষের ইন্টেলিজেন্সকে ছাড়িয়ে যাবে না। I disagree with the panel, and we'll see it in coming days. আপনি তো মানুষ হিসেবেই প্রশ্ন করছেন। আমি তো রোবট, not robot. Yeah, that's the question. Human, but you have human questioning. আমি কিন্তু একটা কথা বলছি। Conscious mind is full of intelligence. The logic that we build, past, future আমরা বুঝতে পারি। আমরা যে কোনো রেশনাল থিং বুঝতে পারি, পঞ্চ ইন্দ্রিয় বা এর সাথে আউটার ওয়ার্ল্ডে কানেকশনস আছে। চ্যাট জিপিটি ওপেন is going to replace this. I'm telling now. The panel may have disagreed. Stations I will not go in there, but I actually have solved it. It happened. So এরকম ইনস্ট্যান্সেস হচ্ছে, এরকম ইনস্ট্যান্সেস হবে। Don't be ignorant that it's a threat. But connections, and probably I'll not be able to explain it here. When I do meditate, I get connected to certain words, and it happens. I mean, এটা কতজন করতে পারে, আমি করতে পারি। I easily get connected and then get disconnected from the normal world. And why it happens? Do you know why it happens? Because our subconscious is nothing but an energy, and it just connected to the wider energy pool, and nothing else. We all are energy particles. Even science, quantum physics, quantum mechanics, I can explain it to the theory. I can explain through different methods and mechanisms. যে আমরা কিন্তু human body, no, it's a power, it's a wave, energy, and vibrations. And when we connect to a wider energy pool, the amount of energy that we get is huge, and naturally we are not able to leverage more than 10% of our brain capacity. And hence
means subconscious mind will never get replaced by ChatGPT wherever or whatsoever. কারণ সৃষ্টি কখনো স্রষ্টাকে ছাড়িয়ে যেতে পারে না, সেটা আমি এগ্রি করি না। বাট ইয়েস, ডে কাজ করতে পারে। থ্যাংক ইউ। Good morning, everyone. Let me start off by saying that the future is dark. The future is very Turing test. Okay, Turing test ke baniyechen? Who has created the Turing test? The Turing test is created by a gentleman called Alan Turing. He single-handedly ended the Second World War. If one looks at history, because he was a mathematician who cracked the German code. When was this test created? The test was created in 1950. When are we to think, when did we start as a group start talking about AI? Last year. Right? Another point, there will be no jobs. We have young people here, I'll come to your particular profession. We deal with you quite a lot as CAs and CFS. Let's understand something. Pijush works for IBM, right? How many of you know that IBM is one of the pioneers of machine learning, where they started off a project called Watson, right? And Watson has technically replaced low-end lawyers in US and more developed economies systematically over the last 13 years. The point I wanted to make with this is nothing is happening all of a sudden. যেটা আমরা চিন্তা করছি না হঠাৎ করে কোথা থেকে একটা জিনিস চলে আসলো, প্রায় we are making it out as if this is an UFO which has just landed on planet Earth. It is not. It has been a work in progress. We were saying that nothing happens for decades, and then decades happen in months or weeks, right? So this is a classic example of that. Now coming to AI and the knowledge part, and I'll repeat what I told earlier. Anything that is repetitive and requires manual activity will get replaced by machines. Terrible. অনেক লোকের চাকরি চলে যাবে, ঠিক আছে? We'll have a hard time. Why would a lot of people lose their jobs? If that is see, because before we talk all technical points, I think understanding the socio-economic changes, when we talk about disruption, we are talking about disruption, AI disruption. Why is it going to disrupt? Why are people going to lose jobs? Why are people going to lose livelihoods? Why? People are going to lose jobs because other people would choose a cheaper, a faster and a better product that is offered by somebody else. And in this case, that somebody else may be a machine or maybe a corporate which owns that machine. So from that aspect, we have to understand the idea is not we are going to lose anything. Certain jobs will change. আগে 100টা কোডার দরকার হতো, এখন 5টা কোডার লাগে, রাইট? আগে একটা এরিয়াল ভিডিওগ্রাফি করতে গেলে অ্যাটলিস্ট দুজন দরকার ছিল, পাইলট and a videographer. Today one person can do it. My point is these changes have been there forever and it will continue. This fact won't change. People have to adapt. The one thing that humans are better at than any other species on the planet, which I would include even cockroaches. Cockroaches can survive nuclear war, we can survive wars, right? Is we will adapt and we will continue to grow. So that is addressing the concern যে পৃথিবী অন্ধকার না, পৃথিবী অনেক বেশি লাইট হবে। Now coming to space. See, he is saving his voice. He is saving his voice and energy. He has created the video. Every session he will be playing. It is the right way of going about it, right? But can we replace his mind? The answer is no.
Now, when it comes to speeding up services, we have mentioned, the idea is personalized services for finances is going to increase. We are already given up a lot of data. আমাদের personal data আমরা যতখানি ভাবি তার থেকে অনেক বেশি আমরা already দিয়ে দিচ্ছি, right? And so with that personal data, personalized services will be coming. Also, please understand, how many of you, if I ask you, and I'll make this simple for everybody, যদি জিজ্ঞাসা করি আপনারা কতজন মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল ইউজ করতে পারেন? I think everybody would be raising their hand. এমন কেউ থাকবেন না যিনি, but the fact of the matter is যদি কোনো এক্সপার্ট থাকে উনি যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করবেন, the queries that you would be putting forward, I can assure you again with all due respect that most of you will not be able to find a solution. But let's say with Copilot, Microsoft's AI, it becomes so much easier. যে কোনো ডেটাকে রিড করা, যে কোনো ইনফরমেশনকে রিড করা and understand করা, that will be the job of AI, right? Again, at the end of the day, ma'am mentioned, about the human touch of, senior citizens. When it comes to senior citizens, like whether it is dealing with senior citizens or somebody who is in emotional distress and is having to take a financial decision, will a machine ever be able to replace the human touch? ঠিক আছে, সব ঠিক আছে, হবে, কোনো অসুবিধা নেই, will AI be replacing that? Answer is no. So my request to everybody is that please partner with AI, welcome it. The job of regulation is that of the government, and I am sure the government would take all the necessary steps, irrespective of which government it is. The government will do its job. We have reached, as an economy, India has reached here not because of the government, but in spite of the government. So similarly, people across the world have continued to grow. The last point I will make, and this is a general comment, the general comment is, if we look back 120 years, 120 বছর আগে যদি দেখি, একটা লোক বা একটা মহিলা সারাদিনে কতক্ষণ কাজ করত? The answer would be for 16 hours minimum. Can we all agree to that? Then we came to a 8, 9, 10 hour work life per day. There is a book called a 4-hour week, work day, right? It's a work week, 4-hour work week. Now, the point is whether we reach 4 hours or not in a week, we will be working less, we will be working on higher quality, higher value products, our productivity will be increasing. Intelligence and level কতটা বাড়বে, কি বাড়বে, I'm not getting into that. But humans, for growth, humans need to be challenged. You can see it between two kids of the same family. If challenges are not presented, the kids don't grow. Similarly, for all of us are in the learning stage, so we are all kids. So when challenges come, we will be rising to that challenge. So we will continue to grow. AI, last point is AI is not just ChatGPT. We have a gentleman here who has been working with AI for the last 5-6 years. So this is not something that has come down all of a sudden, as I mentioned earlier. So AI is here to stay. We are here to stay for longer, and I think we will get along just fine. Thank you so much. Thank you. Multiple various algorithms were being used. But why is there suddenly a huge buzz about AI? Because of this algorithm or because of this concept of generative AI. So now what happened was, earlier we had a fixed reason-based algorithms, rule-based reasoning, or it was called as case-based reasoning. And from there something evolved as pattern recognition, because in medical field that was very, very pertinent, right? But what happened with the introduction of
machine learning, there came a subset called deep learning. Now this is where we have to understand what exactly happens here. We all talk about generative AI, but what exactly is generative AI and how is it able to generate? There is a subset of deep learning which is called artificial neural networks. সহজভাবে বোঝাতে গেলে, what it does is that it mimics our brain's neuron. Now for example, ma'am is sitting there. She's trying to teach me something. This is a one-to-one interaction. My field. Before that, I will tell something else. Now, as per doctor, we already had Google University. Now, WhatsApp University. Now we have AI University. So we are, and then we will have AI writer and Google writer, then WhatsApp writer. So what we have understood, everybody is graduating, like from WhatsApp to Google to now AI basically. So as doctor said, everybody is going to be doctor. So what I feel is India is happy. Why? Because why are happy? Why not happy? Because the people who are in politics, they are very much happy. Because all these days they were thinking, this is the only job or only profession without going into college also can do anything actually, being in politics. So now there will be doctor, there will be politician, there will be writer. So there will be a lot of people. Like they are the only people who will be very much happy. Because the India how it works. You get 500 rupees for anything, then 1,000 rupees for something. So your life is settled. So now with this kind of AI, you are going to be doctor, writer, and you are going to be everybody basically. So what I want to tell you is that every problem comes with a lot of solutions, and every solution comes with a lot of challenges. So challenges are what everybody, all of us, we are thinking AI is going to take our job, this, that, everything. Okay, fine. But tell me one thing, all these things which you are talking of, it is a own scale of total generation, total population we are talking about. There are thousands or lakhs of people who stay in villages, and they they have their different livelihood. I know till now a lot of people doesn't know about Google also, and till now a lot of people doesn't know about what WhatsApp is about. What about ChatGPT? It's going to take a lot more years. So don't worry that what is going on in India. That's what I want to tell you, because the world is not about just one novelty of discussion, because it's beyond, the world is beyond something different basically. So we are, let's be happy that things are changing, and our generation has seen maximum changes. Like we have seen computer, everything we have changed basically. We have seen a lot of changes. Our generation has seen everything possible basically. Now we are talking. Okay, let's start with these two. We were having a huge design exhibition, art and design exhibition just last month. So the students have to come with huge canvases, paint them, display them, and finally the story behind. But during these times, we are displaying maybe 200 pieces, but all the others, everyone is a participant. So we can have all the others in a frame which helps us through AI to go to, and we can understand, okay, this child has 200 students, one sample is there in the exhibition, and the other 19 pieces we can see. That is how AI is. If we think about hospitality, then definitely was attended and chaired by Mr. Devashish Sen sir. So he very openly told me even before our seminar started, when we were just discussing, sir was very clear about one thing, that my job is gone. Like AI is coming with artificial news anchors and all, and that is the reason all news anchors jobs will be gone very soon. My job. Please, in front of media. Now, the question is, if we check this very seriously, then which are the other jobs which are at direct threat because of AI and ChatGPT? If you can highlight on that. The content which is provided is something, but displaying on the platform is something else. So it's very easily done through AI. The examinations which are being taken, as I was telling, in education, definitely the teachers have to do much more work
those teachers are doing, but in a different way, because they can actually go through many copies, and that is helping them. I think if you say, like in the airports, etc., railway stations, we have less of people. We are helped by these things, but at the same time, definitely we are helped in less time, but less of people are working to enable us to get those facilities. That is something where definitely people, we think, will lose jobs. And as we were talking about this medical field, I remember during the COVID times, হ্যাঁ, আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে মাইন্ডস্ট্রোলজি মোটিভেশন। এটা আমরা সাবকনসিয়াস টিউনিং, সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কাজ করি। কোথাও গিয়ে আমরা ব্রেন টিউনিংয়ে কাজ করি, যে কীভাবে আরও পাওয়ারফুল করা যায় মানুষকে। এটা কিন্তু ডিপ্রেশনের মেডিসিন নয়, এটা কিন্তু কাউন্সিলিং নয়, এটা হচ্ছে পাওয়ার মেডিসিন। মানে কোথায় গিয়ে আমরা মস্তিষ্কের পাওয়ারটাকে একটু বুস্ট করতে পারি। সেই জন্য মাইন্ডস্ট্রোলজি মোটিভেশন, এবং তারাই এবার অ্যারেঞ্জ করছে এআই সেমিনারগুলো, ওপেন এআই, জেনারেটিভ এআই সেমিনার। কেন করছে না, আমরা কিন্তু একটা 4th ইন্ডাস্ট্রি রিভলিউশনের মধ্যে পড়ে গেছি। আমরা কিন্তু আর অস্বীকার করতে পারবো না আমরা আর এআই এজে নেই। এআই হতেও পারে, নাও হতে পারে, সেই প্রশ্নটা আর নেই। আমরা কিন্তু অলরেডি এআই এজে আছি, এবং জেনারেটিভ এআই আছে। জেনারেটিভ এআই মানে হচ্ছে এমন কিছু জেনারেশন এটা করে দিচ্ছে যেটা আমি ইনপুট দিচ্ছি না সেটাও লিখে দিচ্ছে, নতুনভাবে লিখে দিচ্ছে, নতুন কন্টেন্ট তৈরি করে দিচ্ছে, নতুন ছবি তৈরি করে দিচ্ছে। আমার মডেলের প্রয়োজন নেই, আমার স্ক্রিপ্ট লেখার প্রয়োজন নেই, আমার কন্টেন্ট লেখার প্রয়োজন নেই, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে দিচ্ছে। এই যে জিনিসগুলো অটোমেটিক্যালি করে দিচ্ছে, এটা তো বিশাল পাওয়ারফুল টুল। অর্থাৎ আমরা যদি এটা আরও লক্ষ লোকের মধ্যে ছড়িয়ে দিতে পারি, একসাথে একটা জাতির নবজাগরণ হবে না? একটা জাতি অনেকাংশে অনেকটা এগিয়ে যাবে না? সেটাই উদ্দেশ্য। স্যার, যদি বলছেন মাইন্ড পাওয়ার, তাহলে এটা বাচ্চাদের পক্ষে ইফেক্টিভ হবে। ঠিক। তো ওপেন এআই বাচ্চাদের পক্ষে ইফেক্টিভ হয়ে মাইন্ড পাওয়ার কি করে হেল্প করছে? না, দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে ওপেন এআই, জেনারেটিভ এআই, আর একটা হচ্ছে মাইন্ড পাওয়ার। মাইন্ড পাওয়ার মানে সাবকনসিয়াস মাইন্ড। তার মানে সাবকনসিয়াস মাইন্ডে আমার কিছু টিউনিং লাগবে। আমি যখন ভাবছি যে থ্রেট না এটা আশীর্বাদ, এই যে একটা প্রশ্ন বারবার চলে আসছে, যখন আমি থ্রেটের কথা ভাবছি তখন কিন্তু সেই থ্রেটটা হ্যান্ডেল করার পাওয়ার আমার নেই। আমি রেগুলেশন তৈরি করতে পারবো না, আমি জানি না যে এটা কীভাবে রেগুলেট করতে হবে। সো দ্য থ্রেট পার্ট হ্যাজ টু বি হ্যান্ডেলড বাই সামওয়ান এলস। এবার আমার মস্তিষ্কে কী ঢোকাতে হবে যে ইটস এ গ্রেট টুল, আমার একটা গ্রেট অপরচুনিটি, সামনে প্রচুর জব তৈরি হতে চলেছে, কিন্তু নট দ্য জবস উই সি, বাট নিউ কাইন্ড অফ জব। সেই নিউ কাইন্ড অফ জবের জন্য কী করতে হবে? আমার সাবকনসিয়াসকে বলতে হবে যে আমি লক্ষ কেন কোটি টাকার চাকরি পেতে চলেছি, কারণ এআই এর জবগুলো কোটি টাকার হবে, লক্ষ টাকারও হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম বলতে হবে যে আমি যদি আমার মাইন্ডটাকে টিউন করে যদি এআই অ্যালগরিদমের কিছুটা শিখতে পারি, এবং তার জন্য কিন্তু সায়েন্সের স্টুডেন্ট হওয়ার দরকার নেই, কম্পিউটার সায়েন্স হওয়ার দরকার নেই, যে কেউ করতে পারে, তাহলে কিন্তু আমি পৃথিবীর অনেকের চেয়ে অনেকাংশে এগিয়ে যাবো। আই উইল বি এ সুপার হিউম্যান। মাইন্ড পাওয়ার বাচ্চাদেরকে কি করে হেল্প করছে? বাচ্চাদেরকে হেল্প করছে কারণ প্রথম থেকে পৃথিবীতে কিছু রুলস আছে, যে রুলসগুলো আমরা জানি না, আমরা সেগুলোকে সামাজিক রুলস দিয়ে তৈরি করার চেষ্টা করি। যেমন সামাজিক রুলস বলে যে 10 বছরেই একজন মাধ্যমিক পাশ করে, বা একটা কনস্ট্রেন্ট তৈরি করে। কিন্তু ইউনিভার্সাল রুল হচ্ছে কমপ্লিটলি, যেটা পুরো ইউনিভার্সাল টিউনিংয়ে চলে, সেটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড মেনে চলে। এই 50টা রুল জানাটা খুব দরকার, এবং সেখানে কিন্তু বাচ্চাদের এটা এনর্মাস হেল্প করতে পারে এই ছোটোবেলা ব্লকটা তৈরি হওয়া থেকে। কারণ বাচ্চাদের তো ছোটোবেলা সাবকনসিয়াস মাইন্ড থাকে, সেই সাবকনসিয়াস থেকে যখন কনসিয়াস ব্লকগুলো তৈরি হয়, সেই সময় যদি আমি রুলসগুলো জেনে নিই, তাহলে আমার চিরতরে সেই ব্লকসগুলো প্রতিরোধ হতে পারে, এবং আমি একটা সুপার হিউম্যান হতে পারি। সো মাইন্ডস্ট্রোলজির হাত ধরে কিন্তু নেক্সট নবজাগরণ আসবে। তো আমি জিজ্ঞেস করতে চাই যে ওপেন এআই বা চ্যাট জিপিটি এগুলো কি টিচার্সদের রিপ্লেস করে দেবে? পুরোপুরি পারবে না, পুরোপুরি করা সম্ভব নয়, কিন্তু একটা হাইব্রিড মডেলে কাজ হবে। কোথাও গিয়ে একটা ওপেন এআই, জেনারেটিভ এআই, এবং একটু বলতে পারা যাচ্ছে একটা হাইব্রিড মোডে কাজ হবে। হাইব্রিড মোড মানে হচ্ছে যে আমি কিছুটা লেভারেজ করে নেব, কিন্তু এক্সপার্টিসটা কিন্তু আমিই দেবো। আমি তাড়াতাড়ি জেনারেট করে নেবো, ওয়ান ম্যান কোম্পানি তৈরি হবে, আমি কন্টেন্ট নিজে তৈরি করে নেবো, কিন্তু তারপরে ফাইন টিউন কিন্তু আমরা সবাই মিলে করবো, বা এক্সপার্ট দিয়ে করবো। সো ইট উইল বি এ হাইব্রিড মোড। তো এটা স্কুল কলেজেস মানে আপনি কত দিনের মধ্যে দেখছেন, কোন ইয়ার্সের মধ্যে দেখছেন? এই বছর এগুলো ইমপ্লিমেন্ট এই বছর এটা নিমেষে হতে চলেছে। এটা হঠাৎ করে হবে, এটা একদিন হঠাৎ করে উঠে দেখবো যে এআই খবর পড়ছে,
যেমন উড়িষ্যাতে পড়ছে, আমি দেখবো বাংলায় একসাথে 5টা চ্যানেল পড়ছে, আমি দেখবো যে ইউনিভার্সিটিতে চলে এসেছি, হঠাৎ করে হবে, যে কোনো দিন হতে পারে, এবং সেটা হয়তো আমাদের হাত দিয়ে হতে পারে, কারণ আমরা যেভাবে শেখাচ্ছি লোকজনকে, যেভাবে হাজার হাজার লোকজন এটা নিয়ে শিখছেন, সেটা যে আপনাদের সিজন 2 হয়ে গেল, এবার সিজন 3 আমরা সেপ্টেম্বর থেকে শুরু করব। সেপ্টেম্বরে হবে। ওর সম্বন্ধে বলুন, ওখানে আমরা কি দেখতে পাই? আমরা স্টুডেন্টদের এআই শেখাবো, আমরা প্রফেশনালদের শেখাবো, আমরা সেগমেন্ট ধরে শেখাবো, ইন্ডাস্ট্রি সেগমেন্ট ধরে শেখাবো, কোথাও গিয়ে একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে এআই কীভাবে লেভারেজ করতে পারে সেটা নিয়ে শেখাবো। আচ্ছা, লাস্ট প্রশ্ন, এটা কি নতুন এন্টারপ্রেনার তৈরি করবে? একদম, এবং নতুন এজ এন্টারপ্রেনার তৈরি হবে, এআই বেসড এন্টারপ্রেনারশিপ হবে, এবং গোয়িং ফরওয়ার্ড 90% এন্টারপ্রেনারশিপ এআই বেসড হবে, এবং তার পথ দেখাবে বাংলা। যেটা বাংলা আজকে ভাবছে সেটা ইন্ডিয়া তারপরে ভাববে, এবং পৃথিবী তারপরে ভাববে, সেদিন আসছে। We all understand that it's human intelligence and technology when clubbed together brings about AI for helping us সব সময় আমাদের অনেক বড় করে অনেক বড় স্ফিয়ারে রিচ করার জন্য it's AI bringing much more quality as AI. বাট যেটা আমি আবারও বললাম যে somewhere human feelings, human touches cannot be replaced. It should not be. If we want the world to grow empathetically, it should not be. কিন্তু এআই এর অবদান প্রচুর আমাদের এডুকেশন সেক্টরে বলো, হসপিটালিটি সেক্টরে বলো, মেডিকেল সেক্টরে বলো, as they were telling. I think it's huge and we have to use it in the proper way so that we can utilize the best part of it. মানুষের জীবনে যে কোনো বিজ্ঞান বা প্রযুক্তি যার নতুন নতুন আবিষ্কার হয় সে সবসময় কার্যকরী হয়, মানুষ কিভাবে তাকে ব্যবহার করবে তার উপর নির্ভর করে। ধরুন পারমাণবিক বোমা, সেইটা আমরা আমাদের মানুষের প্রযুক্তির ক্ষেত্রে, মানুষের সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে বিরাট অবদান রেখেছিল, কিন্তু সেটাকেই যখন ব্যবহার করা হলো মানুষকে খুন করার কাজে, কয়েকটা বোতামে দুটো শহর মানে উড়ে গেল। সেটা কোন সালে? না 40-এর দশকে। আজকে তো বিজ্ঞান আরও বহুগুণ বেড়েছে, এগিয়েছে, এবং আমরা যারা লেখালেখি করি সেখানেও শুনতে পাচ্ছি নাকি এআই হাত বাড়াবে, এডুকেশানে হাত বাড়াবে, কন্টেন্টে হাত বাড়াবে। কিন্তু যেখানেই হাত বাড়াক, মানুষের সভ্যতা, মানুষের যেটা নিজস্ব অনুভূতি, মানুষের প্রেম, মানুষের ভালোবাসা, মানুষের কল্পনা, মানুষের চেতনা, মানুষের সমাজবোধ, সেটা কোনো দিন এআই নিতে পারবে না। আচ্ছা স্যার, লোকো পাইলট বা প্লেনের পাইলট, এগুলো কি এআই কি রিপ্লেস করে দেবে? পাইলটের কাজটা আজকের দিনে যদি আমরা দেখি, যদি 4 ঘন্টার ফ্লাইট থাকে, যদি 10 ঘন্টার ফ্লাইট থাকে, তাহলে ফ্লাইট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ছাড়া বেশিরভাগটাই কিন্তু অটোমেটেড। অ্যাট দ্য সেম টাইম উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, even with so much automation, why does human intervention or interface required? Why is it required during these 2 times? পুরো ট্রাভেলটা অটোমেটেড থাকা সত্ত্বেও there is a requirement for human intervention, and that factor will never be taken off no matter how much the technology develops. So pilots will always be required irrespective of how much automation is there. এটা এই যে বুট ক্যাম্প যেটা হচ্ছে এআই বুট ক্যাম্প, এর নেক্সট সিজন সম্বন্ধে আপনি কি বলুন, যে কবে আসছে? আমার মনে হয় যে এখন যেটা প্রথম কিছু সেশনস হচ্ছে সেটা হচ্ছে জেনারেল ওভারভিউ হিসাবে, যে এআই কি, মেশিন লার্নিং কি, এটা কবে থেকে শুরু হয়েছে। যেমন আজকে আমরা জানতে পারলাম যে এটা কিন্তু 1950s স্টার্ট হয়েছে, রাইট? এটা আজকের দিনের কথা না। সো দি আইডিয়া ইজ এই মিসকনসেপশনগুলো প্রথমে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিসকনসেপশনগুলো ক্লিয়ার হওয়ার পর, দেন দ্য সেকেন্ড স্টেপ, I think the idea is to have specific target segment করে, যেমন স্টুডেন্টসদের জন্য একটা সেশন, আইটি প্রফেশনালসদের জন্য একটা সেশনস, হয়তো যারা অথার্স, আর্টিস্ট, তাদের জন্য একটা সেশন। তো সেই রকম মানে আগামী দিনে সেটা সেগমেন্টেড ওয়েতে করা হবে উইথ টার্গেট ফোকাস। We are seeing a lot of entrepreneurs in this field.
তার যেমন জিও লেগে পড়েছে আজকে, টেসলাও লেগে পড়েছে অটোমেটিক। তো ইন্ডিয়াতে কোন কোন কোম্পানিজ বা আসছে বা এটা নিয়ে কাজ করবে বা নতুন আসছে? আমার মনে হয় যখন আমরা এই বড় বড় ফার্মসদের কথা বলছি, we have to understand most of the innovation will be done by much smaller individuals and much smaller businesses যাদের হয়তো নামটা আজকে আমরা শুনিনি। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আজকে এআই নিয়ে সারা পৃথিবীতে যে ঝড়টা উঠেছে, সেই কোম্পানির কথা 18 মাস আগে কেউ জানতো না, নামটা কেউ জানতো না, আর আজকে সেইটা নিয়ে সারা পৃথিবীতে ডিসকাশন। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ সামথিং ওয়ার হিউম্যান ইনোভেশন is going to play a big role, and who is going to bring up or come up with those solutions or those tools is very difficult to say, irrespective of how much investment one is putting in. তো প্রথমে যখন ওপেন চ্যাট জিপিটি ছিল, এখন গুগলে বাইন্ড এসে গেছে, মাইক্রোসফটেরও এসে গেছে, তো ইন্ডিয়ান কোন কোম্পানি আসবে বা কেউ আনবার চেষ্টা করছে এই বুট ক্যাম্প থেকে? বা যদি আমরা দেখি যে যখন ওপেন এআই এর বা চ্যাট জিপিটি যার প্রোডাক্ট স্যাম অল্টম্যান যখন ইন্ডিয়াতে এসেছিলেন, তখন উনি বলেছিলেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো ইন্ডিয়ান কোম্পানি কি এই পার্টিকুলার ফিল্ডে মনে হয় যে চালু করে কিছু করতে পারবে। তখন তার একটা আনসার ছিল যে না, মানে এই স্পেসিফিক ফিল্ডে ইট ইজ অলরেডি টু লেট, উই আর টু ফার অ্যাহেড। কিন্তু সেই যে ইন্টারভিউ নিচ্ছিলেন, সেই ইন্টারভিউটা নিচ্ছিলেন হচ্ছেন মাহিন্দ্রা টেকের একজন সিনিয়র এক্সিকিউটিভ, অ্যান্ড হি টুক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ যে ইন্ডিয়ানস উইল বি লুকিং অ্যাট দিস অ্যান্ড উই উইল বি বিল্ডিং our structures on OpenAI, and we will develop even more than OpenAI. So আমরা AI নিয়ে কাজ করছি। তো I think whether it is our মানে major players IT তে today or somebody who is going to attend one of these boot camps and has a fantastic idea and executes it well. So স্যার, আপনি বলছেন যে ছোট প্লেয়ার্স, there is small players who will come in this field, বড় প্লেয়ার্স, কিন্তু খরচা কীরকম এতে, যে ছোটো প্লেয়ার্সরা কি অ্যাফোর্ড করতে পারবে? দেখুন, এইটার ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, নিউ টাউনে যেমন আমরা এই বুট ক্যাম্পটা করছি, এআই নিয়ে বুট ক্যাম্প করা হচ্ছে, তার সাথে নিউ টাউনেই মিস্টার দেবাশিস সেনের আইডিয়া একটা এসেছিলো যে আমরা ইনভেস্টমেন্ট ফর স্টার্ট আপসের জন্যে কনসিডার করি। এবছর সেটা পুজোর সময়, মানে এটা জাস্ট দুদিন আগে লঞ্চ হয়েছে, এবং পুজোর সময় সেই প্রোগ্রামটা থাকবে যেখানে আমরা ফান্ডিং ফর স্টার্ট আপস দেখবো অ্যাজ অ্যান ইনগ্রাল ইয়ার। আর পুজোর সময় শুরু হচ্ছে, তো দিস টাইম ইট ইজ অনলি ফর ওমেন ইনোভেটার্স, ওমেন অন্টারপ্রেনার্স, মানে যারা চেঞ্জ মেকার্স, ওমেন চেঞ্জ মেকার্স আছে। আগামী দিনে আরও চিন্তাভাবনা চলছে যেখানে বিজনেস ডেভেলপমেন্ট ইনক্লুডিং ফান্ডিংয়ের সাপোর্ট দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। আপনি অর্গানাইজেশন তো মাইন্ডস্ট্রোলজি মিস্টার পিজুস যে ইনিশিয়েটিভটা স্টার্ট করেছে, দ্যাটস আ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ, কারণ এখন লট অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস হচ্ছে এবং এটার সাথে আপ টু ডেট থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিস পার্টিকুলার ইনিশিয়েটিভ ইজ মিস্টার পিজুস হ্যাজ স্টার্টেড ইজ রেগুলার আপডেশন অফ পিপল অফ ভেরিয়াস সেক্টর্স to learn and adapt with AI. I think that is a fantastic initiative. I congratulate Pijush, I congratulate Shayantika for taking this initiative. আজকের ইভেন্টটা খুব সুন্দরভাবে স্ট্রাকচার্ড হয়েছিল, খুব সুন্দরভাবে সাজিয়ে প্রত্যেকটা বক্তা তার নিজেদের বক্তব্য রেখেছে, and I think it has been very helpful and useful for the audience. Look forward to participate in many more events. মেডিকেল ফিল্ডে ওপেন এআই কীভাবে হেল্প করছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা খুব বড়োভাবে সব সেক্টরেই আসছে, হেলথ সেক্টরও বাদ যায় না। আজকে দাঁড়িয়ে আমরা আমাদের ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডস, ইলেকট্রনিক হেলথ রেকর্ডসের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনারেটিভ এআইকে ইনকর্পোরেট করে প্রচুর ডেটা এবং অ্যালগরিদম জেনারেট করতে পারছি, যেটা সাধারণ ভাষায় বলতে গেলে একটি ডাক্তারকে তার ট্রিটমেন্ট লাইন বা ট্রিটমেন্ট প্রোটোকলকে আরও বেশি রিফাইন করতে সাহায্য করবে। এছাড়াও আমাদের প্যাটার্ন রেকগনিশন একটা বড় অ্যালগরিদম দিয়ে আমরা ভেরিয়াস এক্স রে রিপোর্টিং, এমআরআই রিপোর্টিং,
ডার্মাটোলজি ইমেজেস, এগুলোকেও কিন্তু খুব ভালো করে অ্যানালাইজ করতে পারি। সবথেকে বড় যেটা হেল্প হবে উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রত্যেকটি মানুষের কাছে একটি ভার্চুয়াল হেলথ অ্যাসিস্ট্যান্ট থাকবে, যেটা ডিফারেন্ট ইনপুট, ডিফারেন্ট ভ্যারিয়েবলস থেকে তার ডেটা পয়েন্টসগুলোকে কালেক্ট করে তাকে একটা হেলথ সামারি দেবে, যে হেলথ সামারিটা নিয়ে সে আরও বেশি তার রোগ সম্পর্কে জানবে, বিশেষ করে নন কমিউনিকেবল মেটাবলিক হেলথের সম্পর্কে জানবে, নন কমিউনিকেবল ডিজিজগুলোর সম্পর্কে জানবে, যেরকম ডায়াবেটিস, প্রেশার, হার্ট, কার্ডিয়াক ডিজিজেস অ্যান্ড ভেরিয়াস আদার মেটাবলিক প্রবলেমস। সেটা নিয়ে সে তার ডাক্তারের কাছে যেতে পারবে, তার সচেতনতা বাড়বে, সে জানতে পারবে যে তার শরীরে কী কী রোগের বৃদ্ধি হচ্ছে, কী কী রোগের অ্যাট রিস্ক সে রয়েছে বা তার পরিবার রয়েছে। এবং এই সচেতনতাটা কিন্তু শুধু উচ্চস্তরের মানুষদের নয়, বিকজ টেকনোলজি ইজ ফর এভরিবডি। সো সকল শ্রেণীর মানুষের কাছে কিন্তু এটা টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা পৌঁছে দিতে পারবো। তো আগামী দিনে আমাদের ডাক্তার হিসেবে আমাদেরকে ইভলভ করতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানতে হবে এবং নিজেদের প্র্যাকটিসেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউটিলিটি 100% ইউজ করতে হবে। আপনি জিজ্ঞেস করছি যে যদি সবার ক্ষেত্রে যদি এটা ইউজ হয়, তো আমরা প্রথমে দেখে নেব আমাদের এখানে অনেক রকমের স্টেজ আছে, অনেক রকমের লোকের ইনকাম আছে, আলাদা রোজগার আছে। তো এটাতে কি মেডিকেল খরচা বাড়বে না কমবে? অবশ্যই কমবে। তার একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, টেকনোলজি ইজ ফর অল। ইন্টারনেট যখন এসেছিল, ইন্টারনেট অ্যাক্সেসের একটা প্রাইস ছিল। ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি করতে গেলে 1 ঘন্টায় 100 টাকা 200 টাকা দিতে হতো। নাও ইন্টারনেট ইজ অ্যাক্সেসিবল টু অল, আপনাদের প্রত্যেকের মোবাইল ফোনে ইন্টারনেট ইজ অ্যাক্সেসিবল। সো টেকনোলজি ইজ ফর অল অ্যান্ড ওভার আ পিরিয়ড অফ টাইম যত ওয়াইড ইউজেবিলিটি হবে তার কস্টিং কমবে। ঠিক তেমনিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও যেরকমভাবে আমাদের কাছে আসছে, প্রথম দিকে আসার শুরুমাত্র হয়তো একটু খরচটা বেশি দেখাবে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা দেখা যাবে যে সবার মধ্যে এটা খুব ভালোভাবে ডিসিপেট করে গেছে। আর আমরা যদি আমাদের ডাইভার্স সোসাইটির কথা বলি, তাহলে এটা আমাদের মনে রাখতে হবে 2019 সালে বা 20 সালে যখন ইউপিআই পেমেন্ট শুরু হয়েছিল, আমরা দেখেছি কত সুন্দরভাবে আমাদের সকল শ্রেণীর মানুষরা কিন্তু এটাতে অ্যাডাপ্ট করে নিয়েছে। ঠিক তেমনিভাবে কিন্তু এই ধরনের টেকনোলজিকেও কিন্তু আমাদের প্রত্যেকটা শ্রেণীর মানুষ অ্যাডাপ্ট করে নিতে পারবে। এই বিষয় নিয়ে আমি আশাবাদী। আপনাকে জিজ্ঞেস করছি যে যখন আমরা সবাই এই টেকনোলজি ইউজ করতে পারবো, তো এভরিথিং হ্যাজ এন good side or the bad side? Is there a bad side? There is many negative sides of artificial intelligence use, যেগুলো আমাদেরকে খুব স্ট্রংলি রেগুলেট করতে হবে। প্রথম জায়গা হচ্ছে it has to be ethical, it has to be explainable. There is something called explainable AI. প্রত্যেকটা অ্যালগোরিদমের আউটপুট হ্যাজ টু হ্যাভ আ প্রপার এক্সপ্লেনেশন, যে কীভাবে তার আউটপুটটা এসছে। বিশেষ করে হেলথ কেয়ার বা মেডিকেল সেক্টরে কিন্তু ব্ল্যাক বক্স এআই বা নন এক্সপ্লেনেবল এআই কিন্তু কোনো জায়গা নেই। সো ইট হ্যাজ টু হ্যাভ অ্যান এক্সপ্লেনেশন, ইট হ্যাজ টু হ্যাভ আ প্রপার এথিক্যাল রিজনিং। একটা এআই অ্যালগোরিদম যে আউটপুট বা যে প্রেডিক্টেবিলিটি দিচ্ছে, তার একটা প্রপার এথিক্যাল রিজনিং থাকতে হবে। এবং এই সব কটা জিনিসকে রেগুলেট করার জন্য প্রপার স্ট্রং রুলস অ্যান্ড রেগুলেশনস বোথ ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড অ্যান্ড ফ্রম দ্য ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনাল সাইডও আসতে হবে। সেটা অর্গানাইজেশনাল HR হোক বা স্মলার গ্রুপস হোক, সব লেভেল থেকেই আসতে হবে। এবং পজিটিভসটাই আমাদের ধরে এগোতে হবে। নেগেটিভস তো সব টেকনোলজিরই আছে, নেগেটিভসটাকে সাথে রেখে তার গুরুত্বটা বুঝতে হবে এবং নেগেটিভসগুলোকে সরিয়ে দিয়ে পজিটিভসটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। স্যার, লাস্ট প্রশ্ন, যে এই যে আপনি বললেন নেগেটিভ আছে, পজিটিভ আছে, সব কিছু রয়েছে এবং খরচাটা আমাদের এখানে আরও কমে যাবে, ঠিক আছে, কিন্তু কোন কোন মেডিকেল বড় বড় অর্গানাইজেশন আমাদের এখানে যেমন মেডিকেল আছে, যারা জিনিসপত্র বানায় মেডিকেলের, GSK BSP যেমন ওষুধ বানাচ্ছে, কারা কারা এগিয়ে আসছে এই ইনিশিয়েটিভ? দেখুন, ড্রাগ, আপনি যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে দেখেন, ড্রাগ ট্রায়াল যেগুলো হয় সেটা কিন্তু অনেক দ্রুত গতিতে হবে ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি। এখন একটা ক্লিনিক্যাল ট্রায়াল বা ড্রাগ ট্রায়াল করার যে প্রসেসগুলো, যে ম্যানুয়াল প্রসেসগুলো, যখনই আমরা টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনকর্পোরেট করে দেবো, সেটা কিন্তু অনেক দ্রুত গতিতে হবে। শুধু তাই নয়, একটা ড্রাগের পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স, তার আউটপুট কী হচ্ছে, ডিরেক্ট পেশেন্ট লেভেলে গিয়ে আফটার ফেজ 1 ফেজ 2 ফেজ 3 ট্রায়ালের পরে তার পেশেন্ট লেভেলে গিয়ে তার ইউটিলিটি কতটা হচ্ছে, কতটা লোক অ্যাকসেপ্ট করছে, কতটা ডাক্তাররা প্রেসক্রাইব করছে, পেশেন্টসদের সাইড এফেক্ট হচ্ছে কিনা, এগুলো কিন্তু আরও নিখুঁতভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি দিয়ে মানুষ বুঝতে পারবে। তাহলে এই প্রসেসগুলো অনেক স্মুথ হয়ে যাবে, তার খরচ অনেকটা কমে যাবে এবং নতুন নতুন ড্রাগ ডিসকভারি আরও তাড়াতাড়ি করা যাবে ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কোম্পানি আসছে, প্রচুর কোম্পানি আছে, বোথ MNCs এবং আমাদের ইন্ডিয়ান কোম্পানি, যারা আমাদের সাথে খুব ক্লোজলি কাজ করে, যারা এই বিষয়টি নিয়ে সবাই কিন্তু তাদের R&D টিমকে অ্যাক্টিভেট করছে এবং এই বিষয়টি নিয়ে চর্চায় রয়েছে যে কীভাবে এটাকে আমরা ফিউচার ড্রাগ ট্রায়াল এবং ক্লিনিক্যাল ট্রায়ালে ইউজ করতে পারি।